বন্দি হেফাজতে গাজাবাসীর ওপর ইসরায়েলি নির্মমতায় স্তব্ধ বিশ্ব, ইস্তাম্বুলে বিক্ষোভ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইসরায়েল বলতো হেফাজত, অর্থাৎ গাজাবাসীকে যখন বন্দি করে ইসরায়েলি বাহিনী নিজেদের কাছে রাখত তখন সেটাকে তারা বলতো হেফাজতে রাখা। আসলে সেই হেফাজত করা তো দূরের কথা, ন্যূনতম মানবাধিকারও রক্ষা করা হতো না। গাজায় এক অন্যায় যুদ্ধে লিপ্ত থেকে ৪৬,০০০-এর মতো নিরীহ মানুষকে হত্যা করে এখনও অধ্যত্বের মতো মধ্যপ্রাচ্য যেন একাই শাসন করছে এই ইসরায়েল। যদিও এর একটা শেষ নিশ্চয়ই আছে, তা হচ্ছে বর্বরদের চিরতরে নিঃশেষ হওয়া। তবে এরই মধ্যে তাদের সেই হেফাজতে থাকা বন্দির এক নির্মম গল্পগাথা প্রকাশ পেয়েছে বিশ্ব মিডিয়ায়। একদা পেশিবহুল ও শক্তিশালী ফিলিস্তিনি বডি বিল্ডার মোয়াজাজ ওবায়াত ৯ মাস ইসরায়েলি হেফাজতে থাকার পর জুলাইয়ে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর তিনি বিনা সহায়তায় হাঁটতে পারছিলেন না। এরপর অক্টোবরে ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আবার আটক করা হয়। অধিকৃত পশ্চিম তীরের একটি সরকারি হাসপাতাল থেকে রয়টার্সের দেখা মেডিকেল নোট অনুসারে পুনরায় গ্রেপ্তার হওয়ার আগে বেথলেহেম সাইকিয়াট্রিক হাসপাতালে ৫ সন্তানের জনক ৩৭ বছর বয়সী ওবায়াতের গুরুতর মানসিক সমস্যা ধরা পড়ে। রিপোর্ট অনুযায়ী তিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে অর্থাৎ পিটিএসডিতে ভুগছেন। তার সমস্যাটি ইসরায়েলি প্রত্যন্ত কেটজিয়ট কারাগারে থাকা সময়কালের সঙ্গে সম্পর্কিত। চিকিৎসা সংশ্লিষ্ট নোটগুলোতে বলা হয়েছে, ওবায়াত কারাগারে শারীরিক ও মানসিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে এবং হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের মধ্যেই ইসরায়েলি কারাগার এবং বন্দি শিবিরে ফিলিস্তিনিদের নির্যাতন ও মানসিক ক্ষতির বিষয়গুলো নতুনভাবে সামনে আসছে। পশ্চিম তীরের সরকারি সংস্থা প্যালেস্টাইন কমিশন ফর ডিটেনটিস অ্যান্ড এক্স ডিটেনটিস অ্যাফেয়ার্সের প্রধান কাদৌরা ফারেস বলেন, ভবিষ্যতে কোনো চুক্তি করে বন্দীদের মুক্তি দেওয়া হলে অনেকের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে সেরে উঠতে দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবার প্রয়োজন হবে। তিনি ওবায়াতের বিষয়টি সম্পর্কে অবগত বলেও জানান, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হাতে আটক ৪ ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছে রয়টার্স। তাদের সবাইকে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছিল। একটি অবৈধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে কোনো অপরাধের জন্য অভিযুক্ত না করে বা দোষ না পেয়েই মুক্তি দেওয়া হয়। বন্দীরা যেমনটি বলেছেন, সকলে মারধর, ঘুম বঞ্চনা, খাদ্য বঞ্চনায় ভেতরে দিয়ে গেছেন। ভেতরে মানসিক চাপে থাকাকালীন দীর্ঘ সময় খাদ্য না দেওয়ার মতো নির্যাতনের জন্য দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত বহন করেছেন অনেকে। রয়টার্স ইসরায়েলের কারাগার বা বন্দিশালায় গিয়ে এগুলো স্বাধীনভাবে যাচাই করার সুযোগ পায়নি। ফিলিস্তিনি বন্দীদের ওপর গুরুতর নির্যাতনের প্রতিবেদন করা মানবাধিকার গোষ্ঠীগুলোর একাধিক তদন্তের সঙ্গে ফিরে আসা বন্দীরা যেসব বিবরণ দিচ্ছেন, এগুলোর মিল রয়েছে। গত আগস্টে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রকাশিত একটি তদন্তে ইসরায়েলি কারাগারগুলোতে ব্যাপক নির্যাতন, যৌন নিপীড়ন, ধর্ষণ ও নৃশংস অমানবিক অবস্থার প্রমাণিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। হোয়াইট হাউসও ইসরায়েলের কারাগারে নির্যাতন, ধর্ষণ ও নৃশংসতার খবরকে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করে। রয়টার্সের প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গাজার বন্দীদের ওপর সামরিক বাহিনীর সদস্যদের নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা তদন্ত করছে। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের অধীনে থাকা ইসরায়েল প্রিজন সার্ভিস আইপিএস এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তারা পৃথক পৃথক মামলা নিয়ে মন্তব্য করার মতো অবস্থানে নেই। রয়টার্সের প্রশ্নের জবাবে বেন গভিরের কার্যালয় বলেছে, ইসরায়েলি কারাগারে সন্ত্রাসীদের তদারকি করে থাকার পরিবেশ এবং অপরাধীদের জন্য উপযুক্ত থাকার জায়গা দেওয়া হয়। ইসরায়েলি মানবাধিকার গ্রুপ পাবলিক কমিটি এগেইনস্ট টর্চার ইন ইসরায়েলের অর্থাৎ পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক টাল স্টেইনার ভুক্তভোগী বন্দীদের ওপর নির্যাতনের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ভুক্তভোগীরা যেসব উপসর্গের অর্থাৎ মানসিক সমস্যার কথা বলেছেন, এটি তাদের জীবদ্দশায় প্রতিধ্বনিত হতে পারে। শুধু তাই নয়,
তাদের পরিবারকেও চুরমার করে দিতে পারে। স্টেইনার বলেন, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারে নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। এটি ফিলিস্তিনি সমাজে বিধ্বংসী প্রভাব ফেলবে এবং ইতিমধ্যেই ফেলেছে। জুলাই মাসে হাসপাতালের বিছানা থেকে কথা বলার সময় মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত ওবায়াত নিজের এবং সহবন্দীদের সাথে আচরণকে জঘন্য বলে অভিহিত করেছিলেন। তার নষ্ট হয়ে যাওয়া পায়ের ক্ষতচিহ্ন দেখান। বিচ্ছিন্নতা, ক্ষুধা, হাত কড়া এবং ধাতব রড দিয়ে নির্যাতনের বর্ণনা দেন তিনি। অথচ কারাগারে যাওয়ার আগে তোলা রোবায়াতের ছবিতে দেখা যাচ্ছে তিনি একজন শক্তিশালী গড়নের মানুষ। গত 19 ডিসেম্বর ইসরায়েলের উচ্চ আদালত ফিলিস্তিনি বন্দীদের জন্য পর্যাপ্ত খাবারের অভাব নিয়ে মানবাধিকার গোষ্ঠীগুলোর আনা একটি আবেদনের জবাব দিতে রাষ্ট্রকে নির্দেশ দেয়। হামাসের হামলার পর গাজায় বন্দী 251 জন নাগরিকের সঙ্গে দুর্ব্যবহারের কথাও জানিয়েছে ইসরায়েল। শনিবার প্রকাশিত ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মিরা যৌন ও মানসিক নির্যাতন সহ নির্যাতনের শিকার হয়েছেন। হামাস বরাবরই জিম্মিদের নির্যাতনের কথা অস্বীকার করে আসছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব নামে একটি অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, ওবায়াতকে বর্তমানে বেথলেহেমের দক্ষিণে ইরজিয়নের একটি ছোট আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাকে প্রশাসনিক আটকে 6 মাস ধরে আটকে রাখা হয়েছে। কোনো অভিযোগ বা বিচার ছাড়াই এক ধরনের কারাগারে আটকে রাখা হয়েছে এবং তার গ্রেপ্তারের আনুষ্ঠানিক কারণ এখনও জানা যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং কারা বিভাগ মামলা সম্পর্কে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। ইসরায়েলি মানবাধিকার গ্রুপ PCATI জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে যুদ্ধের সময় হেফাজতে অন্তত 56 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যেখানে সংঘাতের আগের বছরগুলোতে বছরে মাত্র 1 বা 2 জন মারা গিয়েছিলেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ইস্তাম্বুলের গালাতা সেতুতে জড়ো হয়েছেন 4.5 লাখেরও বেশি মানুষ। নববর্ষের প্রথম দিনে 308টি সংগঠনের জোট ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম এই সমাবেশের আয়োজন করে। আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ঐতিহাসিক শহর এবং আশপাশের মসজিদগুলো থেকে ভোরের প্রার্থনার পর শীতের কুয়াশা ভেদ করে তুর্কি ও ফিলিস্তিনি পতাকা হাতে মিছিলে নামেন সমাবেশে আগতরা। চলমান নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে আইকনিক গোল্ডেন হর্ন জুড়ে বিস্তৃত সেতুতে জড়ো হওয়ার আগে বৃদ্ধ, নারী ও শিশুসহ বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্য প্রার্থনা করেন। প্রতিবেদনে জানানো হয়েছে, সেতুর মাঝখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেখানে তুর্কি ও ফিলিস্তিনি পতাকার সঙ্গে তুর্কি ও ইংরেজিতে গাজায় গণহত্যা বন্ধ করো লেখা একটি বিশাল ব্যানারও দেখা গেছে। সমাবেশ স্থলের পাশে সমুদ্রে নৌকার লোকজনও বিক্ষোভকে সমর্থন জানিয়ে হাত নাড়েন। এছাড়া প্রেসের জন্য ব্যবস্থা করা একটি প্ল্যাটফর্মে ফর ফেয়ার ফিউচার ব্যানার দেখা যায়। অনুষ্ঠানে বেশ কয়েকজন তুর্কি নাগরিক, বিদেশি সংগঠনের সদস্য এবং মানবাধিকার কর্মীরা বক্তব্য দেন। সমাবেশে একটি তুর্কি ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিলাল এরদোগান গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানান। তিনি শিশু, নারী, বৃদ্ধ, চিকিৎসক, সাংবাদিক ও ত্রাণকর্মীদের হত্যার পাশাপাশি স্কুল, মসজিদ ও গির্জায় ইসরায়েলের হত্যার কথা স্মরণ করেন। গাজায় পশ্চিমাদের মুখোশ খসে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথায় মানবাধিকার? শিশু অধিকার কোথায়? নারীর অধিকার কোথায়? কোথায় সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা? গাজা ও পাশ্চাত্যের সব মূল্যবোধ মরে গেছে। এদিকে ইসরায়েল জুড়ে সাম্প্রতিক ড্রোন হামলার নায়ক ও হামাসের নুখবা প্লাটুনের কমান্ডার আবদ আল হাদি সাবাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার 31 ডিসেম্বর নুখবা প্লাটুনের এই কমান্ডারকে দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে হত্যা করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মতে 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলের ভেতরে হামলা পরিচালনা করেছিলেন আবদ আল হাদি। আবদ আল হাদি সাবাহ খান ইউনিস অঞ্চলের একটি শরণার্থী শিবির থেকে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আল আকসায় তেল আবিবের তাণ্ডবের জবাবে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে অভিযান চালায় হামাস। এই হামলায় 1200 মানুষ নিহত এবং 200 মানুষ বন্দী হয়। 100 জন বন্দী এখনও ছড়া পায়নি। এরপর থেকে গাজা জুড়ে ইসরায়েলি গণহত্যামূলক তাণ্ডবে 46,000 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই সংঘাত পরবর্তীতে আরও তীব্র হয় ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহর অংশগ্রহণে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।